সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে এই ভিডিও ক্লাসের অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই চ্যাপ্টার থেকে পাঠ 1 এবং 2 একটু আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখা যাক যে বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টির নাম। তো অর্থনীতি বলতে কি বোঝায়? অর্থ সম্পর্কিত যে নীতিমালা সেটি হলো অর্থনীতি। আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে, বা আমরা পার্সেন্টেজ যদি বলি তাহলে প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। আর এই কৃষি তাদের জীবিকার উপায়। এই কৃষির পাশাপাশি গ্রামের মানুষেরা তারা তাঁতি, জেলে, কামার, কুমার, মুদি দোকান, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন রকমের পেশার সঙ্গে তারা জড়িত। আর গ্রামের পাশাপাশি শহরের মানুষেরা তারা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। এছাড়াও বিভিন্ন লোক রিক্সা, ঠেলা গাড়ি, ভ্যান চালক, মুটে, ছোটোখাটো মুদি দোকানদার, ব্যবসা বাণিজ্য, কলকারখানা শ্রমিক ইত্যাদিতে তারা কাজকর্ম করে তারা জীবন ধারণ করে। এসব কাজ তারা ব্যক্তি উদ্যোগে এগুলো হয়ে থাকে। এই ব্যক্তি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগেও বিভিন্ন কলকারখানা, সড়ক, নৌপথ, রেলপথ ইত্যাদি গড়ে উঠেছে। এগুলোতেও অনেক মানুষ কর্ম করে তাদের জীবিকা নির্বাহ চালায়। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক খাত রয়েছে। এগুলোতেও এগুলো সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই বিভিন্ন সেক্টর গড়ে উঠেছে। এগুলোতেও বিভিন্ন মানুষরা তারা কর্ম করে জীবিকা নির্বাহ করে থাকে। এগুলোর মাধ্যমে এগুলো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইভাবে সরকারি বেসরকারি এই দুই খাতকে নিয়ে বাংলাদেশের এই অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে। তা আমরা প্রথমে আসবো পার্ট 1-এ। আমি এখানে বোর্ডে লিখেছি, দেখো পার্ট 1, মোট দেশজ উৎপাদন, সংক্ষেপে জিডিপি। জিডিপি ইংরেজিতে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে মোট দেশজ উৎপাদন। একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা, একটা দেশের অভ্যন্তরে দেশি লোক বা বিদেশের লোকও যদি এখানে কাজ করে, এই সব নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য বা মোট আর্থিক মূল্যকেই আমরা মোট দেশজ উৎপাদন বলবো। বা জিডিপি হিসেব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামর্থ্যকে বোঝার জন্য। তাহলে কি বোঝা যাচ্ছে যে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে বা কোনো কোম্পানিতে যদি কাজ করে বা ব্যবসা করে, যদি সেই টাকা দেশে যদি পাঠায় তাহলে সেটি অভ্যন্তরীণ আয়ের উৎস উৎপাদন হিসেবে সেটি কিন্তু কখনো গণ্য হবে না। কারণ সেটি দেশের বাইরে সেটি ব্যবসা বাণিজ্য করছে, কর্ম করছে, সেটি এই জিডিপির সঙ্গে যুক্ত হবে না। তাহলে জিডিপি বলতে বোঝানো হচ্ছে দেশের লোকই হোক আর বিদেশের লোকেই হোক, সেটি দেশের ভিতরে যেটি উৎপাদন হবে সেটি হলো এই জিডিপির অংশ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। অভ্যন্তরীণ উৎপাদনে মানে দেশের ভিতরে যেটি উৎপাদিত হবে তার আর্থিক মূল্যকে জিডিপি বলা হয়। এরপরে আমরা আসবো মোট জাতীয় উৎপাদন। এটিকে সংক্ষেপে আমরা জিএনপি বলে থাকি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইংরেজিতে বলা হয়ে থাকে। মোট জাতীয় উৎপাদন একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত এটি 1 বছর, নির্দিষ্ট সময় বলতে আমরা 1 বছরের জন্য এটি হিসাব করে থাকি। যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। একটি দেশের নাগরিক, সেই নাগরিক দেশের ভিতরেই হোক আর বাইরের দেশেই হোক, দেশের ভিতর সেটা তো আছে এবং বাইরের দেশেও কাজকর্ম করলে সেটা দেশে টাকা পাঠাইলে সেটাও এই মোট জাতীয় উৎপাদনের সঙ্গে যুক্ত হবে।
এটিকে বলা হচ্ছে যে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ এই দেশেরই নাগরিক, সে বিদেশে গিয়ে কর্ম করে, ব্যবসা করে সে এই দেশেই টাকা পাঠায়, তাহলে সেটি এটির অংশ হবে, এটির সঙ্গে যুক্ত হবে এটার সঙ্গে। তাহলে একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, যখন তাদের এই অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হবে। জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে উপার্জিত অর্থের যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে মোট জাতীয় দেশজ উৎপাদন কি আর মোট জাতীয় উৎপাদন। মোট দেশজ, প্রথম যেটি আছে মোট দেশজ উৎপাদন, এটি হলো দেশের ভিতরে উৎপাদিত হতে হবে। এখন দেশি লোকই হোক আর বিদেশের লোকই হোক, দেশের অভ্যন্তরীণ যেটি উৎপাদিত হবে, সেবামূলক খাত হোক আর যেভাবেই যে শিল্প কলকারখানা যেখান থেকেই হোক, এটির মোট আর্থিক মূল্যকেই বলা হবে মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। আর পরের যেটি হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এটি হচ্ছে যে একটি দেশের নাগরিক সে নিজ দেশে পরিশ্রম করুক বা ব্যবসা বাণিজ্য করুক আর বিদেশে পরিশ্রম করুক বা ব্যবসা বাণিজ্য করুক, তার অর্জিত আয়টা যখন দেশের অর্থনীতিতে যুক্ত হবে, সেটিকে বলা হবে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। নিজের দেশের ভিতরেও যেটি উৎপাদন হচ্ছে সেটির সাথে সাথে বিদেশে যারা কর্মরত আছে, বিদেশে আয় রোজগার করে নিজ দেশে পাঠায়, সেটি যুক্ত করে এই মোট জাতীয় উৎপাদন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে এখন পারছো। এরপরে আমরা একটু মাথাপিছু আয় সম্পর্কে আলোচনা করব। একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে, একটা দেশের মোট অভ্যন্তরীণ যে উৎপাদন হয়, এই যোগফলকে যদি সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে মাথাপিছু আয় আমরা পেয়ে যাব। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়ে থাকে। একটা দেশের মানুষের জীবনযাত্রার মানটা কেমন, এইটি আমরা নির্ধারণ করে থাকি এই মাথাপিছু আয় বের করে। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। ধরে নেওয়া যাক 2010 সালে আমাদের এই বাংলাদেশের জনসংখ্যা 10 কোটি এবং ওই সময় আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বা আয় হলো 5,000 কোটি মার্কিন ডলার। তাহলে এই 5,000 কোটি মার্কিন ডলারকে যদি 10 কোটি জনসংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে? 500 মার্কিন ডলার। 5,000 কোটিকে যদি 10 কোটি দিয়ে যদি ভাগ করি, তাহলে পাওয়া যাবে 500 কোটি মার্কিন ডলার। তাহলে এই 2010 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় 500 কোটি মার্কিন ডলার প্রতি জনের আয়। তাহলে এটির উপর নির্ভর করবে সারা বিশ্বের সঙ্গে, এইভাবে যদি সারা বিশ্বের বিভিন্ন মানুষের যদি দেশের মানুষের যদি এইভাবে জাতীয় আয় নির্ধারণ করা হয়, তাহলে কোন দেশের সঙ্গে কোন দেশের একটা তুলনামূলক একটা বিশ্লেষণ করা যাবে, কোন দেশের মানুষের জীবনযাত্রার মানটা কেমন। এই জন্য এটি মাথাপিছু আয়টা বের করা হয়ে থাকে। যে কোনো দেশের শিল্প, কৃষি, সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা। তাহলে শিল্প, কৃষি, সেবাসহ যাবতীয় উৎপাদন যে আমরা বৃদ্ধি করব, এর মূল লক্ষ্য হচ্ছে যে জীবনযাত্রা আয়টা জনগণের আয়টা যেন বৃদ্ধি পায়। এই জনগণের আয় বৃদ্ধির লক্ষ্য কি জন্যে? জীবনযাত্রার মানটা যেন বৃদ্ধি পায়। এই আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। স্বাধীনতার পর বাংলাদেশে মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। একটা দেশ কতটা উন্নত বা অনুন্নত, এটি কতগুলো সূচক বা মানদণ্ডের সাহায্যে আমরা বিচার করে থাকি। সেটি হলো মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান প্রভৃতি দিয়ে। এই সব দিক বিচার করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি লাভ করছে এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রতি বছরই আগের বছরগুলোকে ছাড়িয়ে যাচ্ছে।
এর মধ্যে যেমন আমাদের অভ্যন্তরীণ উৎপাদন, তেমনি আছে প্রবাসী কর্মরত শ্রমিক ও অন্যান্য চাকরিজীবীদের অবদান। দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। এখানে একটি আমরা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে 2004-05 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 3,70,707 কোটি টাকা। তাহলে 2004-05, আর সেখানে 2017-18 অর্থ বছরে এর পরিমাণ ছিল 22,38,498 কোটি টাকা। তাহলে আমরা এই তথ্যে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ আয় বা প্রবৃদ্ধি অনেক উন্নত হয়েছে। এর ফলে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মানটা অনেক উন্নত হচ্ছে, জীবনযাত্রার মানটা বৃদ্ধি পাচ্ছে। এই গেল আমাদের পার্ট 1-এর আলোচনা। এরপর আমরা পার্ট 2-এ আসবো, বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাত যে আছে, সেই বিভিন্ন খাত আমি এখানে তোমাদের পাঠ্যপুস্তকে যেটি আলোচনা আছে সেই আলোচনাটি আমি এখানে বোর্ডে ছক আকারে দেখানোর চেষ্টা করছি। যে বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে আমরা অনেকগুলি খাতের নাম উল্লেখ করতে পারি, যেমন কৃষি ও বনজ, মৎস্য, শিল্প, খনিজ, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি, খুচরা ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, যোগাযোগ, ব্যাংক, বিমা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকমের। তো এর মধ্য থেকে আমরা গুটি কয়েক আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। এখানে খাতের নামগুলো দেওয়া আছে: কৃষি, বনজ, মৎস্য খাত, শিল্প খাত, পাইকারি, খুচরা বাণিজ্য, পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত। এগুলো দুইটি অর্থ বছরের সঙ্গে তুলনা করা হয়েছে। একটি হচ্ছে 2012-13 অর্থ বছরের অবদান এবং সেটি প্রবৃদ্ধির হার দেওয়া আছে, আবার 2016-17 অর্থ বছরের অবদান দেওয়া আছে এবং প্রবৃদ্ধির হারটাও এখানে দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে দেখো দেওয়া আছে কৃষি ও বনজ। কৃষি বনজ এই 12-13 অর্থ বছরে অবদান ছিল 13.09%, প্রবৃদ্ধির হার ছিল 1.47। 16-17 অর্থ বছরে দেখা গেল 11.12। এখানে অবদান কমছে কিন্তু প্রবৃদ্ধির হারটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে তুলনা করব যে আমাদের যে অবদান বা এই অবদানটা আমরা নির্ভর করবে প্রবৃদ্ধির হারের উপর। প্রবৃদ্ধিটা কেমন, প্রবৃদ্ধিটা বেশি যখনই হবে তখন আমরা বুঝবো যে আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের উন্নয়ন হচ্ছে। এই প্রবৃদ্ধির হারের সঙ্গে আমরা তুলনা করব। এখানে দেখো কৃষি বনদত্তে প্রথমে ছিল 12-13 অর্থ বছরে 1.4%, প্রবৃদ্ধি 16-17 অর্থ বছরে গিয়ে হয়েছে 1.96%। তাহলে এখানে প্রবৃদ্ধিটা বৃদ্ধি পেয়েছে। আবার মৎস্য খাতে দেখো 12-13 অর্থ বছরে 3.68% ছিল, প্রবৃদ্ধি 6.18। আর 16-17 অর্থ বছরে অবদান ছিল 3.61। অবদান কম হলেও প্রবৃদ্ধির হারটা কিন্তু দেখো আগে 6.18, এখন হচ্ছে 6.23%। প্রবৃদ্ধি বেড়ে গেছে। আমরা তুলনা করব প্রবৃদ্ধি এক প্রবৃদ্ধির সঙ্গে আরেক প্রবৃদ্ধির তুলনা। এরপরে দেখো শিল্প খাত। এই শিল্প খাতে দেখো 12-13 অর্থ বছরে অবদান ছিল 19%, আর 16-17 অর্থ বছরে অবদান ছিল 21.74%। আর প্রবৃদ্ধির হার 10.31, আর পরেরটা হচ্ছে 10.97। তাহলে 10.31 এটা 12-13 অর্থ বছর, আর 16-17 অর্থ বছরে 10.97। 10.31 আর 10.97 প্রবৃদ্ধি বেড়ে গেছে। ঠিক একইভাবে পাইকারি ও খুচরা বাণিজ্যে এখানে দেখো 14.03, এখানে 14.01। এটা দেখো প্রথমে ছিল প্রবৃদ্ধি 6.11, পরে গিয়ে 7.37। প্রবৃদ্ধি বেড়ে গেছে। পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ এখানে দেখো খেয়াল করো 11.50,
ছিল 12-13 অর্থ বছরে, 16-17 অর্থ বছরে দেখো 14.01। প্রবৃদ্ধি দেখো প্রথমে হয়েছে 6.27, পরে গিয়ে হয়েছে 6.76। প্রবৃদ্ধি বেড়ে গেছে। তার পরবর্তীতে দেখো স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত। এই স্বাস্থ্য সামাজিক সেবা খাতে দেখো 12-13 অর্থ বছরের অবদান হয়েছে 1.88, আর 16-17 অর্থ বছরের অবদান 1.85। আচ্ছা ঠিক আছে। প্রবৃদ্ধির হার দেখো প্রথমে হয়েছে 4.76, পরে গিয়ে হয়েছে 7.63। প্রবৃদ্ধি বেড়ে গেছে। আমরা সবসময় তুলনা করব আমাদের প্রবৃদ্ধি কত হচ্ছে, এই প্রবৃদ্ধির উপর নির্ভর করবে আমাদের অবদানটা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যদি আমরা এককভাবে যদি ধরতে চাই, তাহলে আমাদের দেশে মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদানটা সবচেয়ে বেশি বা সর্বাধিক। তবে শিল্পের ভূমিকাও দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কৃষি বনজ দেখো 1.96%, আর শিল্পে দেখো এখন 10.97%। প্রবৃদ্ধি শিল্পে বেশি, শিল্পের পাশাপাশি আরো এগুলোতেও বেশি আছে। বা এই প্রবৃদ্ধি এখানে আছে, কিন্তু অবদানটা আমরা এখানে দেখবো যে অবদান দেখো কৃষি বনজ দেখো 13.9, এখানে 11.12, আর শিল্প এখানে 19, এখানে 21.74। এখানে কৃষির পাশাপাশি শিল্পেও এবং পাশাপাশি যে সেবামূলক যে খাতগুলো আছে, পাইকারি, খুচরা বাণিজ্য, পরিবহন, সংরক্ষণ, এখানে চার্ট দেখো, এগুলো দেখলেই ভালো বোঝা যাবে যে আমাদের সেবা কৃষির পাশাপাশি শিল্প খাত এবং শিল্পের পাশাপাশি আমাদের যে সেবা খাতগুলো আছে, সেবামূলক যে খাত, পরিবহন সেক্টর বা স্বাস্থ্য সামাজিক খাত, এগুলোতে আমাদের অবদান রাখছে, আমাদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করছে। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব, কৃষি, শিল্প, যোগাযোগ, সেবা প্রভৃতি খাতের উন্নয়ন, প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে আমরা সহজে আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত ও জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় ও আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনের মানের উন্নয়নেও তা সহায়ক হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এই যে পার্ট 1 এবং 2 এই যে আলোচনা করলাম, এইটি তোমরা বাড়িতে আরো ভালো করে একটু পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা এগুলো আরো ভালো করে বুঝতে পারবে। এবং আমি যে এখানে পার্ট 1-এ মোট দেশজ উৎপাদন, এটার মধ্যে মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, এই যে আলোচনা করলাম, এগুলো তোমরা ভালো করে দেখবে। এবং পার্ট 2-এ আমাদের বাংলাদেশের যে বিভিন্ন খাতের জাতীয় আয়ে যে বিভিন্ন খাতের যে অবদানগুলো, এটি তোমাদের পাঠ্যপুস্তকে ভালো আলোচনা আছে, আমি এখানে চার্ট আকারে দেখাইছি, যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, এই জন্য এই চার্ট এখানে তৈরি করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামীতে সময় পাইলে আমি আবার ক্লাস নেব এই অধ্যায় থেকে, পরে পার্ট 3-4 আছে। তো আজকের মতো আমি ক্লাস এখানে সমাপ্ত করছি। যে তোমরা স্বাস্থ্যের প্রতি মনোযোগী হবে, পুষ্টিকর খাবার খাবে, মাছ ব্যবহার করবে, বাইরে অযথা যাবে না, গেলেও মাছ ব্যবহার করবে। আজকের মতো এখানেই শেষ।